বাবু, দাঁড়া একটু, 5টা মিনিট বস, এক্ষুনি আসছি। রান্নাঘর থেকে রঞ্জনা চিৎকার করে বলল। ঘড়িতে সবে 7:30। সপ্তাহের চাকা আবার নতুন করে শুরু করবে বলে রবিবার এসেছে। রবিবারের অলস সকালে রোদ ঝলমল করছে রায়বাড়িতে। অদ্ভুত এক সমীকরণে বানানো এই বাড়িটা। উঠোনের শেষে আছে উঠোন ঘর, আর ওই ঘরটায় বেতের চেয়ার টেবিল পেতে দারুণ এক চা ঘর বানিয়েছে রঞ্জনা। শখ অবশ্য ওর, কিন্তু করে দিয়ে গেছে অশোক। বউয়ের শখগুলো উপেক্ষা করার মতো সাহস বা শিক্ষা কোনোটাই অশোকের ছিল না। বেতের টেবিলে বসে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে দীপ। রোজ তো প্রায় 6টার মধ্যে ঘুম থেকে উঠে যায় ও। বাজার দোকান সেরে স্নান করে খেয়ে 8:50 শান্তিপুর লোকালটা ধরতে পারলে ঠিক সময় মতো আঙুলটা ঠেকাতে পারে অফিসের বায়োমেট্রিক যন্ত্রটায়। কিন্তু তাই বলে রবিবারেও এই দিনটাতে যদি 8টা অবধিও ঘুমাতে পারত। সারা সপ্তাহের শক্তিটা সঞ্চয়ের দিন বলতেই রবিবার। এই দিনটাতেও যদি মা ফোন করে ডাকতে থাকে, কিরে ঘুম ভাঙেনি এখনো? 6:10 হয়ে গেল তো। কাল ওয়েব সিরিজটা শেষ করে ঘুমোতে বেশ রাত হয়েছে। শনিবারটাই তো একমাত্র রাত যে রাতে নতুন বউয়ের সাথে বসে ওয়েব সিরিজ, গান শোনা, টুকটাক সিনেমা দেখা। না হলে নতুন বউই বা কেন সহ্য করবে? সারা সপ্তাহ অফিস, বাড়িতে 8:30টায় ঢুকে মায়ের ঘরে বসে গল্প, তারপর একসাথে বসে খাওয়া সেরে 10:30টায় বিছানা চলে যায় দীপ। কিন্তু মৌ, ওর কাজ তখন থেকেই শুরু হয়। খাওয়ার পর টেবিল পরিষ্কার করা, একতলার সব জানালা আটকানো, সদর দরজায় তালা দেওয়া, সকালে রান্নার সবজি গুছিয়ে রাখা। সব সেরে যখন দোতলার ঘরে এসে ঢোকে মৌ, দীপ তখন অপেক্ষা করতে করতে স্বপ্নের দেশে। কতবার বলেছে দীপ, মা তো সব কাজ করে রাখে, তুমিও তোমার ভাগের কাজগুলো সন্ধে থেকেই সারতে থাকবে। এই যে জানালা বন্ধ করা, পরের দিনে সবজি গোছানো। কিন্তু রঞ্জনা নাকি পছন্দ করেন না সময়ের কাজ সময় না করা। আগে জানলাগুলো বন্ধ করে দিলে নাকি দম বন্ধ লাগবে। পরের দিন সকালে রান্না হবে, তাই সবজিগুলো বেশি আগে কেটে রাখলে কালো হয়ে যাবে। এই যুক্তিগুলোই বোঝে না দীপ। 11টায় না কেটে 9টায় কাটবে, কি ক্ষতি? তখন তো বসেই থাকে মৌ। অবশ্য ওই বা কি করবে? 10.5 মাস হলো বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে, আর অঞ্জনা যেভাবে সবটা দখল করে রেখেছেন, মৌয়ের পক্ষে সেসব বদলানো বেশ কঠিন। আর রঞ্জনা, সেও তো সারা দিন ধরে করছেন রান্না, দীপের টিফিন, দীপের জামা কাপড় কেচে আয়রন করে রাখা। দীপের অফিসে যাওয়ার আগে যা যা লাগে এখনো সব দেখে রাখেন রঞ্জনা। কতবার বলেছে দীপ এইগুলো মৌকে বুঝিয়ে দিতে। বয়স হচ্ছে তো নাকি, বাচ্চা মেয়ে বলে বলে হলো তো 10টা মাস। চোখ বন্ধ করে এসবই ভেবে চলেছে দীপ। ইদানিং মৌ সুযোগ পেলে কেমন একটা কথা শোনায় দীপকে। পরিষ্কার করে না বললেও দীপ বেশ বোঝে ওর খুব রাগ রঞ্জনার ওপর। কাল রাতেই বলছিল ও নাকি দারুণ ফ্রাইড রাইস, চিলি চিকেন বানাতে পারে। দীপ মজা করেই বলেছিল, শুধু বড় বড় কথা, কই কোনোদিনও তো খাওয়াতে পারো। তোমার মা সেই সুযোগ দিলে তো বাবু হাতছাড়া হয়ে যাবে না? মৌয়ের কথাটা খুব কানে লেগেছে দীপের। শুধু শনিবার রাতটা নষ্ট করবে না বলে কিছু বলেনি। কিরে, সারা রাত ঘুমোসনি নাকি? গলাটা শুনেই চোখ খুলে দেখল দীপ। টেবিলের ওপর আলুর চপ আর চায়ের কাপগুলো রাখতে রাখতে বললেন রঞ্জনা। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না দীপের, কিন্তু চোখ বন্ধ করে ভাবনাদের সাথে খেলা বহুদিনের অভ্যেস ওর। তখন অবশ্য অন্যরকম ভাবনারা আসতো, আর এখন চোখ বন্ধ করলেই একদিকে মা আর একদিকে বউ।
ঠান্ডা গরম লড়াই যেন। গত সপ্তাহেই অফিসের নীলাঞ্জন নালাদা হয়ে গেল বউ নিয়ে। একদম বনিবনা হচ্ছে না মায়ের আর বউয়ের। কিন্তু দীপ সেটা কি করে পারবে? কলেজের প্রথম বছরেই অশোক মারা গেল, তখন থেকেই তো দীপের পৃথিবী মানে রঞ্জনা। আর মৌকে ছাড়া আজকাল কাটাবে কি করে ও? সেই উদাহরণ তো ওর নিজের মামাতো দাদা। সুবর্ণার সাথে বছর খানেকও ঘর করতে পারেনি। মেজ মামি আর সুবর্ণা বৌদি কোনোভাবেই পাশাপাশি রাখা যেত না দুজনকে। শেষমেশ ডিভোর্স। সত্যি মেয়েটাকে দিয়ে একটা কাজও হয় না। বললাম জানালাগুলো টেনে টেনে বন্ধ কর, তার সে এমন তারা একটা জানালারও ছিটকিনি দেয়নি। ভাম বেড়ালগুলো টের পায়নি ভাগ্যিস, খালি ওপরে যাওয়ার তারা। মায়ের গজগজানির সাথে আলুর চপ কোনোটাই নিতে পারছে না দীপ। চোখে ঘুম, তার মধ্যেই তেল তেলে আলুর চপ। দীপ ভালো খায় মানছে, কিন্তু তাই বলেই সাত সকালে? অল্প বয়স বললে হবে? এখন দায়িত্ব না নিলে কি করে হবে? বন্ধ জানলাগুলো খুলতে খুলতেই বলছেন রঞ্জনা। অসহ্য লাগছে দীপের, তাও সামনে নিয়ে বলল, ধুর ছাড়ো তো, এসে আলুর চপ খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়াল করেনি হয়তো। সব ঠিক ছিল, শেষ কথাটাই বোধহয় বিস্ফোরণ ঘটালো। খেয়াল করেনি মানে? কবে করবে আর? আসলে কতক্ষণে তোর কাছে যাবে? রঞ্জনা বড্ড ঠোঁট কাটা বরাবরই। দীপ জানে সে কথা, তাই এক্ষুনি না থামালে দীপের নিজেরই লজ্জা লাগবে মায়ের কথায়। তাড়াতাড়ি একটা আলুর চপ তুলে নিয়ে তাতে কামড় বসালো দীপ। মুচমুচে হয়েছে বেশ, এই না হলে রবিবার। মাকে শান্ত করতে এই মিথ্যে প্রশংসাটুকু ছাড়া আর কোনো উপায় নেই। ভালো হয়েছে। জানালার পর্দা সরাতেই ঝকঝক করছে ঘরখানা। দীপ বেশ বুঝতে পারছে পরিস্থিতি হাতে চলে এসেছে। আর একটু বেশি খুশি করবে বলেই বলল, ফোনে বলতে পারতে আলুর চপ ভাজবে, মৌকে ডেকে আনতাম, খেয়ে দেখতো। ছেলের আবদার দেখে খুব অবাক রঞ্জনা। ছেলে আর মা একটু সময় কাটাতে পারবে না? স্বামী স্ত্রী দুজন তো সারা দিন আছে একসাথে। কিন্তু রঞ্জনা, ওর পুরো পৃথিবী জুড়েই তো দীপ ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল। ছেলে তাকিয়ে আছে দেখে রঞ্জনা বলল, ঘুমোক, কাল তো অনেক রাত অবধি তোদের ঘর থেকে হাসির আওয়াজ আসছিল। খেয়ে দিয়ে ঘরে তো ঢুকলি দুটোতে প্রায় 10:30। রাত 12:30। তখনও দেখি ঘরে আলো জ্বলছিল, কথার আওয়াজ আসছিল। তোমার মা আমাদের ঘরে আড়ি পাতে, এই কথাটাই একদিন মৌ বলছিল দীপকে। দীপ সেদিন এত রেগে গেছিল যে অনেক কথা শুনিয়েছে মৌকে, কিন্তু আজ মনে হচ্ছে মিথ্যে তো কিছু বলেনি। না হলে মা জানলো কি করে ওদের ঘরে আলো জ্বলছিল, ওরা হাসাহাসি করছিল? তুমি কি করে জানলে? আড়ি পেতেছিলে নাকি? আলুর চপ, দুধ চা, রবিবার, সাথে অলস মুহূর্ত, সব মিলিয়ে এমন একটা অলস মস্তিষ্কের প্রশ্ন করে ফেলেছিল দীপ। করার পর নিজেরই কানে লেগেছে, তাও সামনে নিতে পারত, কিন্তু সে পথবন্ধ, কারণ দরজার সামনে দাঁড়ানো মৌ। ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে বরের গন্ধে গন্ধে এই উঠোনের ঘরে। আর আয় তো আয় ঠিক এরকম একটা প্রশ্নের মাঝখানে। তোমাকে তো সেদিন বলেইছিলাম। মৌ ডাল রাঁধতে জানে কিনা জানা নেই, তবে ফোড়ন দিতে ভালোই পারে, সেটা বুঝতে বাকি নেই দীপের। কি বলেছিলি শুনি? কি বলেছিলি তুই? রাতে ঘরের দরজা বন্ধ করে বরের কানে বিষ ঢালা। খুব বাজেভাবেই কথাগুলো বলল রঞ্জনা। ওই যে ঠোঁট কাটা, এই রোগটার জন্য কম কথা কাটাকাটি হতো ঠাম্মির সাথে, চেম্মার সাথে, সব মনে আছে দীপের। আগের তো যৌথই ছিল সব। দীপ দেখলো মৌ চুপ করে দাঁড়িয়ে আছে। খারাপ লাগলো দীপের ওর মুখটা দেখে।
দুর্বল প্রতিপক্ষের জন্য সবসময় খারাপ লাগতো ওর। আগে জেম্মার জন্য হতো, কি মাটির মানুষ। আমি কিচ্ছু বিষ ঢালিনি, ও তো অন্ধ নয়। রাতে কতক্ষণ ঘরে আলো জ্বলছিল, তাতে তোমার কি? মুখ খুলল মৌ। দীপের আর একবার অবাক হওয়ার পালা। মৌকে নিরীহ বেচারি লাগছিল এতক্ষণ। দীপ মনে মনে ঠিক করে নিয়েছিল ঘরে গিয়ে আদর করে দিলেই বোধহয় ঠিক হয়ে যাবে। তুই তুই আড়ি পাতিস না। শোন বাবু, সেদিন তোর মেজ মামির সাথে কথা বলতে বলতে বাইরে এসে দেখি পর্দার ফাঁকে দাঁড়ানো তোর বউ। প্রায় চিৎকার করে বলছেন রঞ্জনা। মোটেই না, আমি তখন অপেক্ষা করছিলাম একটা পার্সেল আসার ছিল। মৌ নিজেকে ঠিক প্রমাণ করার জন্য বলতেই রঞ্জনা হাতে আর এক টুকরো অস্ত্র পেয়ে বলল, তোর বউ তো বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে ঘরে বসে খায়। মৌ থেমে যাবে না এতক্ষণে বুঝে গেছে দীপ। কি করব, ওই তো রান্না, তেল নেই, মশলা নেই, মাছের পিস ওইটুকু। আমি তো না খাওয়া ঘর থেকে আসিনি। কি বলছে মৌ এসব? রঞ্জনা তেল মশলা দিয়ে এমন সুন্দর রান্না করে যে দীপের অফিসের সবাই খুব পছন্দ করে। দীপ টিফিন বক্স খোলা মানেই সব ছেঁকে ধরবে। আর ছোট পিস মাছ মানে? বাজার তো দীপ নিজেই করে। অশোকের থেকেই শিখেছে দীপ বাজার করা। বড় সাইজের মাছ, এত শাকসবজি। মৌ কি মিথ্যে বলছে? যদি তাই হয়, রঞ্জনা কেন প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন? বললেন না কেন যে ওরকম খাওয়া দাওয়ার চল এই বাড়িতে নেই? তার মানে নিশ্চয়ই মৌয়ের জন্য অন্যরকম রান্না করে। তার মানে দীপের আনা মাছগুলোকেও আরো দুভাগ করে। ছি ছি, একটা মানুষ খাওয়া দাওয়া নিয়ে এরকম? ভেবেই কান্না পাচ্ছে দীপের। এরকম তো কখনো করতেন না এর আগে। মৌকে অবশ্য খুব পছন্দ ছিল না রঞ্জনার, বরং নিজের বান্ধবীর মেয়েকে বাড়িতে আনার ইচ্ছে ছিল। কিন্তু সব ইচ্ছে যে মায়ের অনুযায়ী হবে এটা ভাবাটাও অন্যায়। অথচ রঞ্জনার যাতে একা না লাগে সবসময় আগলে রাখে দীপ। অফিস থেকে ফিরেই আগে মায়ের ঘরে। দীপ ভাবনার ফাঁকেই শুনতে পেল মৌ চিৎকার করে কথা বলছে। আর রঞ্জনা সে তো আরেক পা এগিয়ে। সংসার ভাঙার ছবি দেখতে পাচ্ছে দীপ। তার মানে এত পরিকল্পনা, এত ছক করেও পারল না বাঁচাতে। কিন্তু কাকে ছাড়বেও? রঞ্জনা, মৌ, অসম্ভব। ওর থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। হাতের কাপটাকে আঁচড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল দীপ। না, ভেতরে নয়, উঠোন থেকে পেরিয়ে সোজা বাইরে। বাইরে থেকে একবার পিছন ঘুরে তাকালো। মস্ত 3 তলা বাড়ি, সামনে উঠোন, একদিকে গ্যারেজ, অন্যদিকে বাগান। গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে রঞ্জনা। অশোককেও দেখতে পাচ্ছে দূর থেকে, আর ওদের মাঝেই মৌ। চোখের জল গড়িয়ে পড়ছে দীপে। আর দাঁড়ালো না, এক্ষুনি ওরা বেরিয়ে আসবে। পায়ের জোর না বাড়ালে ওরা ধরে ফেলবে দীপকে, টেনে নিয়ে যাবে বাড়িতে। 2 দিন ঠিক থাকবে, আবার একই ঘটনা। কিরে বাবু, তুই চুপ করে গেছিস কেন? বল, বউকে কিছু বল। চায়ের কাপ হাতে নিয়ে দীপ যেন অলীক কল্পনায় ভেসেছিল। একটা কাপের মৃত্যু, একটা সংসারের মৃত্যু, একটা শরীরের মৃত্যু। অশোক বলেছিল, মনে আছে দীপের, যত ঘাত প্রতিঘাতই আসুক, নিজের প্রাণ বা আত্মার ওপর যেন কোনো অবিচার না হয়। আর সত্যি তো, কেন দীপ সরে যাবে? তাতে তো এরা আরো সুযোগ পাবে। কথা বলবি কি করে? 10 মাস যে পেটে ধরেছি, ভুলে গেলি 10 মাসের মোহে? রঞ্জনার কথায় ঝনঝন করে উঠল মৌ। বিয়ে না দিলেই তো পারতে। কথা শেষ হবার আগে হাতের কাপটা সত্যি ভেঙে ফেলল দীপ। চুপ করবে তোমরা? ভুলে যেও না মা, এটা একজন আদর্শবাদী শিক্ষক অশোক রায়ের বাড়ি। এই বাড়ি থেকে এরকম আওয়াজ আমার জন্য লজ্জা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যদি ভাবো যে তোমাদের কথা শুনে আমি বউ বা মা একজনকে ছেড়ে দেব, ভুল করছো।
এক্ষুনি মেল দিচ্ছি ওপরে গিয়ে যে আমি বদলিটা নিতে চাই পুনেতে। থাকো তোমরা, সারাদিন ঝগড়া করতে থাকো, বলেই বেরিয়ে গেল ঘর থেকে দীপ। আমাকে দেবে বলে বসেই আছে, আমিই নিচ্ছিলাম না। মা বউ দুজনেই তো আমার, কাকে ছেড়ে থাকবো? গজগজ করতে করতে বেরিয়ে গেল দীপ। অস্থির হয়ে পড়েছেন রঞ্জনা। মৌও বুঝতে পারছে না কি করবে। যা, ওপরে গিয়ে আটকা ওকে, ও অনেকদিন ধরেই বলছিল বদলির কথা, হাঁফাতে হাঁফাতে বললেন রঞ্জনা। মৌ যেন বড্ড ভয় পেয়ে গেছে এবার। ওকে ছাড়া এই বাড়িটা তো একটা ভুতুড়ে বাড়ি। তাড়াতাড়ি ছুটতে গিয়েও থমকে গিয়ে এলো মৌ। তারপর রঞ্জনার হাঁটুর কাছে এসে বলল, মা। রঞ্জনা আবার অবাক হয়ে তাকালো। মেয়েটা মা বলে ডাকে ঠিকই, কিন্তু কেমন যেন অগোছালো। আজ যেন বুকের ভেতর থেকে ডাকলো। না তাকিয়ে পারল না রঞ্জনা। চলো মা, একসাথে ওকে আটকাই, ও ছাড়া এটা বাড়ি থাকবে না। আর আমাদের লড়াইয়ের একমাত্র কেন্দ্র দ্বীপ, তাই আমাকে একা না, তোমাকেও যেতে হবে। মৌয়ের কথায় কেঁদে ফেলল রঞ্জনা। ও যে বড় আদরের ধন আমার, ও লড়াইয়ের কেন্দ্র হবে কেন? ওর সুখেই তো আমার সুখ। ও ভালো নেই মৌ। দুঃসময়ে বোধহয় মানুষ শত্রুকেও আঁকড়ে ধরে। ওপরের ব্যালকনিতে দাঁড়িয়ে সেটাই দেখছে দীপ। মনে মনে হাসছে। পুনে? পুনে কেন, আমেরিকা, মঙ্গল গ্রহ, কোথাও না, এই বাড়িতেই থাকবে দীপ। দুজনকে তিলে তিলে শায়েস্তা করবে। এই এখন মাকে নিয়ে বেরোবে পুজো দিতে। অনেকদিন ধরে বলছিল, তখন ভালো করে বোঝাতে হবে মহিলাকে মা মাই হয়। সবার সাথে প্রতিযোগিতায় নামার দরকার নেই। বাড়ি ফিরে মৌকে নিয়ে দুপুরের শোতে সিনেমা দেখতে যাবে। ও বেশ কিছুদিন ধরে বলছে। ওখানে গিয়ে ওকে বোঝাতে হবে বউয়ের জায়গাটা সম্পূর্ণ অন্য। ওখানে কারোর তুলনা টানার দরকার নেই। সুবিধা অসুবিধা বরকে বলতে হবে, ঝগড়া নয়, আদরে আবদারে। এতে কাজ হলো কিনা দেখার জন্য দুজনকে একসাথে নিয়ে যাবে ডিনারে। ওখানে যদি আবার কোনো অসংলগ্ন কিছু দেখে, আবার নতুন পরিকল্পনা। এদের কিছুতেই পাত্তা দেওয়া যাবে না। দীপ দেখলো মৌ সিঁড়ি দিয়ে উঠছে, আর ওর হাত ধরে উঠছে রঞ্জনা। জিভ দুটো যেন বেরিয়ে আসছে দুজনের। বেজায় বিপাকে পড়েছে। হাসি পাচ্ছে দীপের। মুখ লুকিয়ে ফোনটা কানে নিয়ে বলল, না না, রাঁচি নয়, রাঁচি কাছে হয়ে যাচ্ছে, আমি পুনেতেই যাব, আপনারা ব্যবস্থা করুন। বাবু দাঁড়া। দীপ, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। আজ তো রবিবার, দেখে নাও দুটো দিন। প্রায় কাঁদতে লেগেছে রঞ্জনার মৌ। দীপ ফোনে কথা বলার ভান করেই যাচ্ছে। রবিবার? রবিবার সব কাজের মানুষদের কাছেই একটা সুন্দর দিন, শখের দিন। তাই জন্য এই দিনে বাড়িতেও রান্না করতে দেয় না দীপ। কত ভাবে দীপ ওদের জন্য কি করে ওদের ভালো রাখা যায়, আর এদের দেখো। ভাববে, এবার থেকে ভাববে। মনে মনে ভাবতেই দীপ দেখলো দুজনেই ছুটে এসে ছাপিয়ে পড়ল দীপের বুকে। একদিকে মা, একদিকে বউ, দুজনের হাত দুজনের ওপর। এটাই তো চেয়েছিল দীপ। তার জন্য রবিবারটা কঠিন হলেও ক্ষতি নেই। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে তানিয়া।